গোটা দল অফ ফর্মে, বিশ্বকাপের আগে একের পর এক হার, দল কি ঘুরে দাঁড়াতে পারবে? এমন অনেক প্রশ্ন আর শঙ্কাকে উড়িয়ে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ তুলে নিয়েছে নেল বাইটিং জয়। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের উইন সুপার 8-এর পথে টাইগারদের অনেকটা এগিয়ে দিয়েছে। অবশ্য এবারের বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই এমন উত্তেজনার দেখা মিলেছে, যার আরেক নমুনা দেখা যাবে আর কিছুক্ষণ পর। মাঠে নামবে অস্ট্রেলিয়ার মাইট ইংল্যান্ড, আর এসব কিছু নেই আমাদের এই বিশেষ আয়োজন। টেকনাফ থেকে টেক্সাস, মিরপুর থেকে ডালাস, সবখানেই বাংলাদেশ বাংলাদেশ কোরাস। একটা জয়ই সবচেয়ে বড় মোটিভেশন। একটা দলে কত গল্প, সব গল্পের শেষে ছিল লঙ্কা বধের উচ্ছ্বাস। রিয়াদ থেকে হৃদয় টিম বন্ডিংয়ে বিশ্বকাপ মাতাতে চায় টিম টাইগার্স। মেহেদি নাইমের রিপোর্ট। বাধা আছে সত্যি, তার চেয়েও বড় মানুষের বাধা পেরোনোর শক্তি। যে একদিন দল থেকে বের করে দিয়েছিল, সেই একদিন পিঠ চাপড়ে বলে, সাব্বাস বেটা, ভুল কে না করে। সেখান থেকে শিক্ষা নিয়ে সূর্যের মতো পুরেই তো এক একজন হয় খাঁটি সোনা। মায়ের দোয়া টিম বলে টিপ্পনি কাটা দলটাই বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে দেখিয়ে দিল, সত্যিই তো রিয়াদ হৃদয়দের মাথার উপর শুধু মায়ের দোয়া কেন, সারা দেশের মানুষের দোয়া ছিল। ওরা 11 জন জিতলেই যে জিতে যায় পুরো দেশ। একটা সময় মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এই পঞ্চপাণ্ডবরা ভালো না খেললে বাংলাদেশ জিতত না। এখন ভরসা রাখতে হয় শান্ত, তাসকিন, মোস্তাফিজ, হৃদয়দের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে তৌহিদ হৃদয়ের 40, রিশাদের ম্যাচ সেরা হওয়াটাই তার প্রমাণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হয়ে ওঠা লঙ্কানদের মুখে তালা। তরুণরাই জেতাচ্ছে দেশ, তাদের ওপর ছায়া হয়ে আছেন সাকিব, রিয়াদের মতো সিনিয়র ক্যাম্পেইনাররা। দলের মধ্যে কোনো বিভক্তি নয়, বরং টিম বন্ডিং জোরালো হলে এই বাংলাদেশ সব কিছু করতে জানে। সৌম্য, লিটনরাও জান দিয়ে খেলতে বাধ্য। বাংলাদেশের সামনে আর 3টা ম্যাচ, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ইতিহাস বলে বাংলাদেশ কোনো আসর জয় দিয়ে শুরু করলে সেই আসরে ভালো কিছু হয়। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল ফ্যান বেজ আপনি খুব কম দেশেই পাবেন। ক্রিকেটে সবসময় পারফরমেন্সই শেষ কথা নয়, বরং ভাগ্য, দোয়া এসবও লাগে। লিখে নাও তুমি স্মৃতির পৃষ্ঠা জুড়ে আজকের দিনটাকে, লিখে নাও তুমি গভীর অনুভূতিতে। এই জয়ই হতে পারে ইতিহাস রচনার নোঙর, বিশ্বজয়ের বন্দরে। মেহেদি নাইম, 71। বিশ্বকাপে বাংলাদেশের এই পারফরমেন্স দেখার পর একটা কথাই বলতে হয়, হোয়াট আ কামব্যাক। এই জয়ে 2 পয়েন্ট যেমন মিলেছে, তেমন দেখা গেছে টাইগারদের ফাইটিং মেন্টালিটি। ম্যাচের পর কেমন ছিল টাইগারদের মুড, স্টেডিয়ামে সেলিব্রেশন কেমন হয়েছে, সবই আমরা দেখেছি। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল রয়েছেন আমাদের সাথে। আপনাকে স্বাগত নিয়ামুর রশিদ রাহুল। আমরা আসলে দেখছিলাম যে বাংলাদেশ দলের আজকে যে ম্যাচ আফটার ম্যাচ সেলিব্রেশন, সেখানে কিন্তু গোটা দলের একটা সেলফ কনফিডেন্স যেটা বলে সেটা ফিরে এসেছে, আমরা দেখতে পেয়েছি। তো সেই ক্ষেত্রে আগামী ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে টাফ অপোনেন্ট, এই ম্যাচ থেকে কতটা মোটিভেশন পেতে পারে টিম টাইগার্স? ধন্যবাদ। প্রথমেই বাংলাদেশের জয়ের শুভ সূচনা এবং বিশ্বকাপটা ভালোভাবে স্টার্ট করার জন্য নিজেকেও খুব ভালো লাগছে এবং দেশবাসীও ডেফিনেটলি অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল এই জয়টা পাওয়ার জন্য। বিকজ আমরা সবাই জানি যে প্রথম যে কোনো স্টার্টিংটাই কিন্তু সব থেকে একটা বুস্ট আপ তৈরি করে, আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে বাংলাদেশের যে আত্মবিশ্বাসের যে চিরটা ধরেছিল, সেটা কিছুটা হলেও একটা বিগ একটা ম্যাচ আর্চ রাইভালস আমাদের শ্রীলঙ্কার সাথে, তো সেটা জিতাতে এখন অনেকটাই মনে হচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা অনেক পজিটিভ দেখা দিয়েছে এবং খেলার ধরনটা ছিল অন্যরকম। যদিও আমরা অনেক সহজ ম্যাচটাকে কঠিন করে নিয়েছি, বাট দিন শেষে বাংলাদেশ জিতেছে, সেটাই সব থেকে বড় ব্যাপার। এবং আত্মবিশ্বাসটা একটু হলেও কিন্তু ফিরে পেয়েছে, বাট টু আর্লি টু কমেন্টস, আগের থেকে অনেক কিছু বলা ঠিক না। যেহেতু ম্যাচটা জিতেছে, তাদের ডেফিনেটলি এখন এনভায়রনমেন্ট বলেন, তাদের ড্রেসিং রুমটা বলেন, আত্মবিশ্বাসটা আগের থেকে অনেকটা বেড়েছে।
তাহিদ হৃদয়ের কথা একটু আলাদাভাবে বলতে হয় যে সেই হাসরাঙ্গার ওভারে ব্যাক টু ব্যাক 3টা 6 সেটা কিন্তু ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল। তাহিদ হৃদয়কে নিয়ে আসলে কি বলবেন যে ধরনের ম্যাচুরিটি আমরা তার ব্যাট থেকে পাচ্ছি, যে ধরনের টেম্পারমেন্ট, যে ধরনের প্রমিসিং প্লেয়ার তিনি নিজেকে শো করছেন পুরো ওয়ার্ল্ড কাপে, সেই ক্ষেত্রে আসলে তাহিদ হৃদয় সামনের ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, যেহেতু আমাদের টপ অর্ডার এখন পর্যন্ত স্টেবল হতে পারেনি? প্রথম কথা বলে রাখি, কারোর সম্পর্কে বা এরকম আগেও আমরা অনেক উচ্চাকাঙ্ক্ষা করেছি, কনসিস্টেন্সি লেভেল অনেক ভালো ছিল, ভালো খেলছে, বাট এটা এখন বলতে একটু ভয় লাগে। যখনই বলা শুরু করি তখনই তাদের পারফরমেন্সটা একটু হলেও ডাউনওয়ার্ডস হতে থাকে। তো আমি বলবো যে তহিদ হৃদয় ডেফিনেটলি বাংলাদেশের একটা খুবই ভালো ভবিষ্যৎ, ভালোভাবে সে গাইডেড হচ্ছে, তার থিঙ্কিংটা অনেকটা ভালো, শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটও না, সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে গেলে যে ধরনের ওয়ার্কআউটটা করা লাগে, যেমন ঘরোয়া ক্রিকেটে স্ট্রাইক রেটটা, তারপরে অ্যাভারেজটা, কনসিস্টেন্সি রাখা, ওইভাবে প্র্যাকটিস করা, ম্যাচও ঠিক ওইভাবে করা ঘরোয়া ক্রিকেটে, যাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে সে ওই একই রকম মেন্টালিটিতে নিয়ে সে ম্যাচটা করতে থাকে। এবং আপনি দেখেন লাস্ট 3-4টা সিরিজে তহিদ হৃদয় একমাত্র ব্যাটসম্যান যে আপনার স্ট্রাইক রেট 140-র উপরে বজায় রেখে সে ব্যাটিংটা করছে। আজকেও কিন্তু তাই, দেখে মনে হয়নি তার মধ্যে একটু কোনো জড়তা ছিল, যদিও দুটো রান আউট খুবই ক্লোজ ছিল, তাতেই বোঝা গিয়েছে যে না, সে কতটা কিন এই ম্যাচটাকে জেতানোর জন্য, এবং স্বাভাবিকভাবে সে তার স্বভাবসুলভ সবটাই খেলছে, যেটা টি-20 ধাঁচে, যেটা আমাদের সব সময় আমরা খুঁজে থাকি বা আমরা ফাইন্ড আউট করতে থাকি। আজকে আফটার ম্যাচ একটা ছবিও আসলে ভাইরাল হয়েছে খুবই, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে তাকে নিয়ে আসলে সেলিব্রেশন করেছেন জানিক হাতুরু সিং, তার কাঁধে হাত রেখে আসলে সেই সেলিব্রেশন ছবিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। আসলে গত বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি নিজেই বলেছেন যে দলে তার জায়গা পাবার কথা ছিল, বাট তিনি সামহাও পাননি। বাট এই যে একটা ছবি, এই যে একটা মেসেজ দিচ্ছে যে রাইট টাইমে রাইট প্লেয়ারের উপর সবার আস্থা রয়েছে, এই ধরনের মেসেজগুলো টিমে কতটা আসলে পজিটিভ ভাইব ক্রিয়েট করে। কারণ এই দলে কিন্তু আমরা দেখেছি তামিম ইকবালকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, সাকিবকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, ব্যক্তিগত লাইফ টেনে আনা হয়েছে ম্যাচগুলোতে বা পুরো টিমে। সেক্ষেত্রে এই যে কোচ এবং মাহমুদুল্লাহ রিয়াদের যে ধরনের ক্যামিও আমরা দেখতে পেলাম, একটা কেমিস্ট্রি দেখতে পেলাম, এটা দলের মধ্যে কেমন ভাইব ক্রিয়েট করে? দেখেন, আগে যেগুলি হয়েছে সেগুলি আলটিমেটলি কিছুটা ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, কিছুটা কোচের প্রবলেম ছিল, কিছু প্লেয়ারদের প্রবলেম ছিল, কিছু মিডিয়ার প্রবলেম ছিল। তো সবকিছু মিলে কিন্তু সবারই কিন্তু আসলে আপনি যদি ফাইন্ড আউট করতে যান, কারো না কারো দোষ কিন্তু আমরা দেখেছি। তো এখন আসলে এমন একটা পর্যায়ে, এমন একটা টুর্নামেন্টের সময় আমরা হাজির হয়েছি যে এগুলি যতটুকু কম আলাপ আলোচনা করা যায় তত ভালো। ডেফিনেটলি হাতুরু সিং এ সে চাইবেই যে তার দল জিতেছে, সে যেহেতু এখন আমাদের কোচ, এবং সব থেকে ভালো কথা যে টিমটাকে এখন একত্র করার জন্য সিনিয়র জুনিয়রের ভূমিকাটা অনেক ভালো। সো যে ম্যাচ জিতায় ডেফিনেটলি কোচের উপর আস্থাটা তার অনেকটাই বেড়ে যায়, কোচেরও আস্থা কিন্তু অনেকটাই বাড়ে। মাহমুদুল্লাহ কনসিস্টেন্সি পারফর্ম করছে, তার ভিতরে একটা জেদ ছিল, সেটা সে প্রমাণ করছে, তার 16-17 বছরের এক্সপিরিয়েন্সটা সে এখনো কাজে লাগাচ্ছে, এবং হি ইজ এ ভেরি কুল এবং কাম প্লেয়ার। সে একটা জিনিসই জানে, যতদিন পর্যন্ত তার ব্যাট হাসবে ততদিন পর্যন্ত পুরো দেশ, পুরো টিম, কোচ বলেন যেই বলেন না কেন, সবাই তাকে সাপোর্ট করবে। যার যখন ব্যাট হাসবে না তখনই কিন্তু সবাই ভুলে যায়। তো আসলে আমাদেরও অনেক জিনিস আছে যে মেন্টালিটিটা চেঞ্জ করা দরকার, কিভাবে দেখবো সেটাও আমাদের অনেকটা চেঞ্জ হওয়া দরকার। মাহমুদুল্লাহর ব্যাপারটা যখন সে ছুড়ে ফেলে দিয়েছিল, আই এম রিয়েলি থ্যাঙ্কস টু দি মিডিয়া, সো ব্যাকিং আপ তাকে করা হয়েছে, এবং সব থেকে বড় কথা যে সে কিন্তু কোনো কথা না বলে সে ব্যাটে জবাব দিয়েছে। এটাই আসলে ইতিবাচক এবং এমনটাই হওয়া উচিত। আসলে আমরা সবাই সেটা চাচ্ছি। ইয়ামুর রশিদ রাহুল, আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আমরা আরেকটু পর আসছি। তার আগে দেখেন এই ম্যাচে কিন্তু আরও একজন পারফর্ম করেছেন, অভিষেক বিশ্বকাপ ম্যাচেই আলো ছড়িয়েছেন, তার ব্যাপারে একটা স্টোরি দেখে আসতে যাচ্ছে আমরা। বিশ্বকাপে নিজের অভিষেক আসরটা রাঙিয়ে দিলেন রিশাদ হোসেন, 22 রানে নিয়েছেন 3 উইকেট। সাকিব ও মেহেদী হাসানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক ইনিংসে 3 উইকেট নেন রিশাদ। দলকে ম্যাচ জিতিয়ে হয়েছেন ম্যাচ সেরা। রিশাদের পারফরমেন্স কম বক্সে প্রশংসার ফুল ঝুড়ি। কোহিনুর কণা রিপোর্ট। 18 কোটির দেশে একজন লেগ স্পিনার নাই। বিশ্বজুড়ে রাশিদ হাসারাঙ্গাদের রঙিন পারফরমেন্সের দর্শক হয়েই কি থাকবে বাংলাদেশ? তবু কি বিশ্বকাপের লেগ স্পিনার খেলাবে না লাল সবুজরা? কারা দেবে লেগিদের সুযোগ? এমন হতাশার হেডলাইন বছরের পর বছর চলে এই পোড়া দেশে।
সেই হতাশা ফুরিয়ে নতুন দিনের ডাকে রিশাদ হোসেন এলেন অবশেষে বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। বিশ্বকাপের অভিষেকে লঙ্কান ব্যাটারদের নাভিশ্বাস তুলে দিলেন এই লেগি। রিশাদ ঝড়ে এলোমেলো হয়ে গেল ডালাস। 200 রানের স্বপ্নে বিভোর লঙ্কানরা খেই হারালো 124 রান। 22 রানে 3 উইকেট নিয়ে বিশ্বকাপের ডেবিউট্যান্ট রিশাদ হোসেন নামের পাশে ডেথ ওভারের লেগ স্পিনার। এ যেন এক অন্য বাংলাদেশ। রিশাদের হাত ধরে নতুন যুগে টিম টাইগার্স। দলের যখন ব্রেক থ্রু দরকার ঠিক তখনই হাজির হয়েছেন এফেক্টিভ। ব্যাট হাতে খেলেছেন চোখ ছানা বড়া করা ইনিংস। বিপিএল এবারের আসরে কুমিল্লার জার্সিতেই দেখিয়েছিলেন নিজের 4 টেস্ট। ব্যাটিং উইকেটে ব্যাটারদের বানিয়েছেন ছন্নছাড়া। সব শেষে অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে এই লঙ্কানদের বিপক্ষে ঘরের মাটিতে রিশাদ বুঝিয়ে দিয়েছিলেন বিশ্বকাপে তার প্রয়োজন কতটা। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20তে অভিষেক হয় রিশাদের। খেলেছেন 17টি টি-20 ম্যাচ, ঝুলিতে তার 15 উইকেট, ওভার প্রতি রান 7.17 করে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সবশেষ সিরিজে 3 ম্যাচে নিয়েছেন 4 উইকেট। টি-20 নবম আসরে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে রিশাদ হতে চান সর্বোচ্চ উইকেট টেকার বোলার। আমিনুল বিপ্লব, জুবাইর লিখনরা যে হতাশায় ফিরে গেছেন, রিশাদ হতে চান তাদের ব্যতিক্রম। 21 পেরোনো এই ছেলেটাই হতে চান দলের এক্স ফ্যাক্টর। কারণ কেউ একজন কানে কানে এসে বলে গেছে, তোমার আর ফেরার পথ নেই, তোমাকে জিততেই হবে। কোহিনুর কণা, 71। রিশাদ, হোয়াট আ ম্যাচ বয়। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ তো গেল, কিন্তু সব এক্সাইটমেন্ট কি সকালেই শেষ হয়ে গেছে? নিশ্চয়ই না। রাত 11টায় বিশ্বকাপের হাই ভোল্টেজ ব্যাটেলে মাঠে নামছে মাইটি অস্ট্রেলিয়া এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ম্যাচে স্ট্যাটিস্টিক্সে কে কতটা গিয়ে সেদিকে নজর ফেরানো যাক। প্রথমে যদি আমরা আসি যে জশ বাটলারের দিকে, জশ বাটলার আসলে যেভাবে আসলে তিনি দলকে নেতৃত্ব দেন গোটা ওয়ার্ল্ড কাপে, আমরা দেখেছি এর আগেও তিনি ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন এবং লাস্ট যেটা হলো মেলবোর্নে পাকিস্তানের এগেনস্টে দারুণ একটা ইনিংস খেলেছিলেন তিনি। জশ বাটলার 117 টি-20 খেলেছেন, 3050 রান, স্ট্রাইক রেট 145। দ্যাট ইজ দ্য পয়েন্ট যে 145 স্ট্রাইক রেটে তিনি যখন নামেন ক্রিজে তখন কিন্তু আসলে প্রতিপক্ষ বলার হিমশিম খেয়ে যান। আমরা দেখতে পাচ্ছি তার 50 রয়েছে, 23টা একটা সেঞ্চুরিও রয়েছে। ঠিক একই জায়গায় রয়েছেন ফিল সল্ট, ওপেনার ইংল্যান্ডের, আরেক ইংলিশের বলা যেতে পারে ডিভাস্টেটিং একজন ব্যাটসম্যান। ডেবু হয়েছে 2 বছর হলো, অল্প সময় দারুণ করছেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে 2টা টি-20 খেলেছেন, একটা 13, আরেকটায় করেছেন 45 রান। পাশাপাশি আমরা যদি দেখি যে এরপরে কে আছেন, এরপরে আছেন আমাদের সবার মঈন আলী, ইংলিশ অলরাউন্ডার, বলা যায় সিলেটের জামাই। অন্য কারোর দিকে ফোকাস না গেলেও সিলেটিদের নজর থাকবে মঈন আলীর দিকে। মিডল অর্ডারে তাণ্ডব চালাতে পারেন এই অলরাউন্ডার, সাথে অফ স্পিনও কার্যকর। এবং আমরা যদি দেখি যে তার যে ইনিংসগুলো ছিল, তার যে ম্যাচ উইনিং পারফরমেন্সগুলো ছিল এর আগে বিপিএলে, সেগুলো এক কথা অসাধারণ। এবার আমরা আসি ডেভিড ওয়ার্নারে। ডেভিড ওয়ার্নার তার আসলে ম্যাচ 104টা রান, 3155, স্ট্রাইক রেট 141, 50, 27টা সেঞ্চুরি একটা। ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার ওপেনারের কথা বলতে গেলে প্রথমে আসে বিগ ইভেন্ট, বিগ পারফর্মার তিনি। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছেন 56 রানের একটা ইনিংস। এর আগে পোর্ট অফ স্পেনে 2 প্রস্তুতি ম্যাচের একটায়, নামিবিয়ার বিপক্ষে পেয়েছেন 50, আর ইংল্যান্ডের বিপক্ষে 14টা টি-20তে 3টা হাফ সেঞ্চুরি আছে ওয়ার্নারের। আইপিএলের শুরুতে দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার ভালো খেলেও পরের দিকে মোমেন্টাম ঠিক হারিয়ে ফেলেছিলেন। বাট আরেকজন তো আছেন, আরেকজন রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ট্রাভিস হেডের কথা যদি বলতে হয় যে তার 27টা ম্যাচ, 668 রান, স্ট্রাইক রেট 146 এবং 50 একটা, বাট সেঞ্চুরির অপেক্ষায় তিনি আছেন। তবে মোমেন্টামে যে তিনি রয়েছেন সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। আইপিএলের 14 ম্যাচে একটা সেঞ্চুরি করেছেন, 450-তে ট্রাভিস ছিলেন হায়দ্রাবাদের হয়ে বিধ্বংসী একজন ব্যাটসম্যান। প্রথম ম্যাচে 12 রানে আউট হলেও কে না জানে ওর রান করা বা হাতের খেল। কারণ একটা হতে পারে আইপিএল খেলা, এবার প্রস্তুতি ম্যাচ না খেলে কিন্তু তিনি সরাসরি বিশ্বকাপে নেমে গেছেন, তাই প্রথম ম্যাচটা কিছুটা একটু নড়বড়ে ছিলেন ট্রাভিস হেড। তবে এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। আসলে অস্ট্রেলিয়ার টি-20তে বলা যায় সবচেয়ে বড় তারকা তিনি, যদিও সময়টা এখন তার ফরেনি। ম্যাক্সওয়েলের প্রথম ম্যাচে গোল্ডেন ডাক, তারও আগে আইপিএলে এবারের ব্যাঙ্গালোরের হয়েছিলেন সুপার ফ্লপ। ইংল্যান্ডের বিপক্ষে 7 ম্যাচ খেললেও এখনও কোনো 50 করতে পারেননি। পাশাপাশি যে ম্যাচ খেলছেন 107টা রান করেছেন, 2468, স্ট্রাইক রেট 155, 50, 10টা সেঞ্চুরি আছে 5টা। দ্যাটস মিন যে 155 স্ট্রাইক রেটে গ্লেন ম্যাক্সওয়েল কতটা ডিভাস্টেটিং হতে পারে। ম্যাচের ভাইটাল প্লেয়ার যেমন আছে, ঠিক তেমনি এমন কিছু প্লেয়ার আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এনি টাইম ইন এনি পজিশন, যাদেরকে আমরা বলতে পারি এক্স ফ্যাক্টর। রাতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের সেই এক্স ফ্যাক্টরদের দিকে এবার তাকানো যাক।
প্রথমেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের জোফরা আর্চারের কথা বলতে হয় যে তাকে যখন আমরা দেখি মনে হচ্ছে সেই 2019 ওয়ার্ল্ড কাপের সেই একজন বিধ্বংসী একজন পেসার, এবং জোফরা আর্চার কিন্তু ম্যাচে যে কোনো মোমেন্টামে তিনি কার্যকর হতে পারেন, এবং আমরা দেখতে পেয়েছি যে তার যে অ্যাকুরেসি প্লাস তার যে স্পিড, সেখানে কিন্তু আসলে অস্ট্রেলিয়ানদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে জোফরা আর্চারকে মোকাবেলা করা। বিশেষ করে প্রথম দিকে যদি রান জেনারেট করতে হয়, জোফরা আর্চারকে কিন্তু আসলে নির্বিঘ্নে খেলা ছাড়া কোনো উপায় নেই অস্ট্রেলিয়ার সামনে। ঠিক একই পর্যায়ে যদি আসি মিচেল স্টার্ক, মানে আইপিএল এর ইতিহাস সে করেছেন এবার, আইপিএল এর সবচেয়ে ভ্যালুয়েবল সবচেয়ে দামি একজন ক্রিকেটার তিনি, কেকেআরের হয়ে আসলে এবার ট্রফিটা জিতেছেন। এবং মিচেল স্টার্ক যে কতটা ডিভাস্টেটিং বোলার হতে পারেন আমরা দেখছি, তার বাঁহাতি বল কিন্তু মানে পেস জেনারেট যেটা হয় সেটা কিন্তু আসলে প্রতিপক্ষের জন্য অনেক ঘাবড়ানোর ব্যাপার। বিশেষ করে জশ বাটলার রয়েছেন এবং যারা রয়েছেন মঈন আলী, যারা বাঁহাতি ব্যাটসম্যান, তাদেরকে খুব স্ট্রাগল করতে হবে মিচেল স্টার্কের বল খেলতে গেলে। সো অল দ্য বেস্ট ফর মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ না হয় জেতে গেল, কিন্তু এক ম্যাচে কি কেটে গেছে বাংলাদেশের সব সমস্যা, সামনে সাউথ আফ্রিকা চ্যালেঞ্জ। এই বিষয়ে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমাদের সাথে ছিলেন নিয়ামুর রশিদ রাহুল, প্লাস তার সাথে এই বিষয়ে কথা যেমন বলবো, এই ম্যাচটা নিয়েও কথা হবে, ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে। নিয়ামুর রশিদ রাহুল, আমরা দেখছিলাম যে একটু পরে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কিন্তু খুবই হাই ভোল্টেজ, যেটা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে আমরা বলছি দুই দলেই এমন তারকারা রয়েছেন টপ অর্ডারে যাদের স্ট্রাইক রেটই বলে দেয় যে এই ম্যাচে তারা কত বড় আসলে চমক দেখাতে পারে। 140 উপর অনেক স্ট্রাইক রেট রয়েছে। আপনার কাছে কার জয়ের পালাটা ভারী? টাফ কোশ্চেন। আসলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুইজনেই আপনার টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে। দুইটা টিমের মধ্যে স্ট্রং সাইড আছে, ব্যাটিং লাইন, বোলিং লাইন, ফিল্ডিং লাইন, সব দিক থেকে কিন্তু দুটো টিমই খুব ভালো। বাট আমি দুটো টিমের মধ্যে আমি অস্ট্রেলিয়াকে এই জন্য এগিয়ে রাখবো, বিকজ যে কোনো আইসিসি ট্রফি টুর্নামেন্ট হলে তাদের শারীরিক বা কনসেন্ট্রেশন বা মেন্টাল স্ট্রংনেসটা কিন্তু খুবই ভালোভাবে দেখা যায়। যদিও আমরা জানি যে ইংল্যান্ড অনেকটাই ক্রিকেটের টি-20 ম্যাচের টি-20-র আদলতে যে ক্রিকেট খেলাটা হয় সেটার পরিবর্তনটা কিন্তু ইংল্যান্ড অনেক তাড়াতাড়ি এনেছে। ডাচ বল থেকে শুরু করে অনেক ধরনের লুক্রেটিভ কিছু কিছু অপশনস তারা তৈরি করেছে, এবং তারা ক্রিকেটের যে টি-20-র যে আকর্ষণ সেটা কিন্তু তারাও কিন্তু আলটিমেটলি খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। আসলে আমরা যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা বলি তখন কিছুটা হলো তো আমাদের আফসোস হয় যে তাদের যে ওপেনাররা রয়েছেন, তাদের যে টপ অর্ডার রয়েছেন, সেই টপ অর্ডারের আসলে ছিঁড়ে ফোটা কিন্তু আমরা বাংলাদেশ দলে খুঁজে পাই না। যে ধরনের 140 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করবেন বা 150 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, যার ব্যাটে সেঞ্চুরি একটা আভাস থাকবে, এই জায়গাটিতে আসলে নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার তারা কতটা পিছিয়ে রয়েছে আপনার কাছে মনে হচ্ছে? যে আমরা তো আসলে সরাসরি তাদের সাথে তুলনা করছি না, বা ট্রাভিস হেডের সাথে তুলনা করছি না, বা গ্লেন ম্যাক্সওয়েল বা বাটলারের সাথে তুলনা করছি না, বাট এখনকার সময় আসলে কতটা তারা মোটিভেশন পেয়েছেন এই শ্রীলঙ্কা ম্যাচ থেকে, যাতে আমরা আসলে তাদের ব্যাট থেকে 140-150 স্ট্রাইক রেটে খেলা দিতে পারি? প্রথমে বলে রাখি, শ্রীলঙ্কার ম্যাচেস থেকে কিন্তু আপনি তেমন কোনো মোটিভেশন পাওয়ার তেমন কোনো কিছু নেই, বিকজ আমাদের মোটিভেশনটা পাওয়ার কথা ছিল 2007-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে, এবং এই লক্ষ্যটা হওয়া উচিত ছিল কিন্তু এই 2024-এ আমাদের যদি এখন এই ধরনের আলাপ আলোচনা যদি আবার আমরা করি, তাহলে পরবর্তী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেখবেন যে আমাদের ওই একই রকমই আলাপ আলোচনা করবো, ওই একই রকম কোয়েশ্চেনই কিন্তু আপনি আমাকে করবেন, আমার উত্তরটা কিন্তু একই রকমই থাকবে। আমাদের লক্ষ্যটা কোনটা সেটাই কিন্তু আমরা এখন পর্যন্ত ফিক্সড আপ করতে পারিনি। তো তাহলে আমরা গ্লেন ম্যাকগ্রেস বলেন, ট্রাভিস হেড বলেন, বা অন্যদের ওপেনাররা বলেন, তাদের সাথে আমাদের তুলনা করার কোনো প্রশ্নই ওঠে না। বিকজ যে দেশের কথা আমরা বলছি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা, ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা বলেন বা অন্য দেশ বলেন, তারা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য অনেক 2-3 বছর ধরে তাদের প্ল্যানিং থাকে। তাদের ঘরোয়া ক্রিকেটের পরিবর্তনটা অন্যরকম ভাবে হয়, অ্যাটমসফিয়ারটা অন্যরকম তৈরি হয়। সো আপনি এখন এই অনলি শ্রীলঙ্কার সাথে আপনি ম্যাচ জিতে আপনি যে মানে খুব বেশি যে আপনি আত্মতুষ্টিতে ভুগবেন তা কিন্তু না। ইট ইজ এ লং ওয়ে টু গো। আমরা একটা মাত্র হার্ডেল জিতেছি, মানে পার করেছি, এখনো কিন্তু আমাদের 3টা হার্ডেল বাকি আছে। ইটস এ ক্রিকেট গেম। আপনি আজকের কিছুক্ষণ এখন লাইভ খেলা হচ্ছে, আপনি সাউথ আফ্রিকার ব্যাটিংটা দেখেন, তাদের এখন স্কোরটা কত, তাহলেই বুঝতে পারেন খেলা হচ্ছে নেদারল্যান্ডের সাথে, একই গ্রুপে কিন্তু আমরা আছি।
সেক্ষেত্রে আসলে আমরা যে নেদারল্যান্ডস আর নেপালের সাথে মাস্ট উইন ভেবে রাখছি যে মাস্ট উইন গেম তারা তাদের দুজনের বিপক্ষে, সেটা কিন্তু বলাই যাচ্ছে না একদমই, কারণ সাউথ আফ্রিকার সাথে প্রশ্নই ওঠে না। মানে এই ধরনের মানে চিন্তা ভাবনা যদি আমরা করি, মানে বিং এ ফর্মার ক্রিকেটার, আমি বলবো যে এটা একদম বোকার রাজ্যে বাস করার মতো হবে। সেটাই আমরা আসলে সেটাই ভাবছি যে এই ম্যাচ থেকে জয় পেলেও আসলে কাজ করার অনেক জায়গা রয়েছে। অনেক ধন্যবাদ নিয়ামুর রশিদ রাহুল আপনাকে আমাদের সাথে থাকার জন্য। শুনছিলাম অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে কার পাল্লা কতটা ভারী, একই সাথে কথা হচ্ছিল বাংলাদেশ দলের এই দারুণ একটা জয় নিয়ে শ্রীলঙ্কার সাথে। আমাদের সাথে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপে নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।